হঠাৎ করে ডিজেল এবং কেরোসিনের দাম বাড়ানোর ফলে পরিবহন খাতে যে অচল অবস্থা চলছে তার দায় নিতে চায় না বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, তেলের পাম্পগুলোতে অবৈধ মজুদ ঠেকাতেই দাম বাড়ানোর হঠাৎ সিদ্ধান্ত। তবে লোকসান আর ভারতে পাচার ঠেকাতে দাম বাড়ানোর বিকল্প ছিল না বলে জানান প্রতিমন্ত্রী। হঠাৎ সিদ্ধান্তে কৌশলগত পণ্য ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ানোর 3 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তুলে ধরেন লিটারে 15 টাকা দাম বাড়ানোর যুক্তি। প্রাইসটা কিন্তু আমরা বাড়াচ্ছি না, প্রাইসটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতেছি। সারা পৃথিবীতে দাম বেড়ে গেছে, নট অনলি দ্যাট, পার্শ্ববর্তী দেশের দাম প্রায় ডাবল হয়ে গেছে। আরেকটা বড় জিনিস হলো, এটা তো বিশেষ একটা সম্ভাবনা যে তেল আমাদের এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে স্মাগল হয়ে। মিয়ানমারে 1 লিটার ডিজেলের দাম শনিবার বাংলাদেশি মুদ্রায় 67 টাকা, শ্রীলঙ্কায় 47 টাকা আর কলকাতায় 104 টাকা। আর বিশ্ববাজারের সাথে সমন্বয় করতে দাম যদি বাড়াতেই হয় তাহলে আগাম ঘোষণা কেন দেয়নি সরকার? আগাম ডেট দিলে পরে তো এটা সাথে সাথে স্টক হয়ে যেত মালটা। এইসব প্রাইস কোনোদিন আগাম ডেট দিতে হয় না। ইন্ডিয়া করে ফেলতেছে প্রতিদিন সকালবেলায়, আর আমরা করতেছি 4 বছর পর পর। ডিজেলের দাম বাড়াতে সরকার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিইআরসি কে পাশ কাটিয়েছে। আইন অনুযায়ী জ্বালানির দাম বাড়ানোর একক এখতিয়ার বিইআরসির। একটা রাষ্ট্রের শাসন বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ এইভাবে যদি আইন লঙ্ঘনের দৃষ্টান্ত স্থাপন করে, তাহলে শাসন বিভাগে বা প্রশাসনের সুশাসনকে কত বিপর্যয় ঘটেছে, এই আবারও সেরকম আর একটা দৃষ্টান্ত জ্বালানি বিভাগ কর্তৃক ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি দ্বারা স্থাপিত হলো। যদিও জ্বালানি প্রতিমন্ত্রীর দাবি, দাম বাড়ানোর ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে মন্ত্রণালয়ের। এখনো আইনের ধারা অনুযায়ী মন্ত্রণালয় এবং বিপিসি এটা নির্ধারণ করবে। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল থিওটেনিয়াস এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মাহবুবউদ্দিন আহমেদ, আপনার কাছে আসবো, তার আগে আমাদের সহকর্মী জুয়েল থিওটেনিয়াসের কাছে সবশেষ পরিস্থিতি জেনে নেব পথের। সেই সাথে জানবো, জুয়েল, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হবার কথা আমরা শুনেছিলাম, যেটি স্থগিত হয়ে গেছে। কেন স্থগিত হলো সে সম্পর্কে কোনো কারণ জানেন কিনা? আর যেহেতু আপনি এখনো পথে আছেন, পথের সবশেষ পরিস্থিতি জেনে নেব। সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখছেন? শোভন, বৈঠকের কথা আগে বলি। বৈঠকটি হওয়ার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে। সাধারণত এই ধরনের বৈঠক তার নেতৃত্বে বা তার সভাপতিত্বে হয়ে থাকে। তো যিনি জনসংযোগ কর্মকর্তা আছেন, যা পিআরও যেটাকে বলি আমরা, তিনি কিন্তু বৈঠকের বেশ কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বা গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন যে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। কী কারণে করা হয়েছে সেটি তিনি আমাদেরকে জানাননি। আসলে হয়তো আগামীকাল হতে পারে, আগামীকাল একটা বৈঠক হবার কথা রয়েছে, সেটিও কিন্তু চূড়ান্ত করা হয়নি তাদের দিক থেকে। এটা গেলে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পথের যে অবস্থা, সেই পথের অবস্থা কিন্তু বেশ ভোগান্তির। এখানে যখন আমি দাঁড়িয়েছি, আমার পাশ দিয়ে যাওয়ার সময় যাত্রী বলছিলেন যে আপনি একটু প্রচার করে দেন যে বিআরটিসি বাস যেন এরকম সবসময় বেশি থাকে। কারণ গতকাল যখন ভোগান্তি শুরু হলো, আজকে কিন্তু বেশ কিছু বিআরটিসি বাস কিন্তু নামানো হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন যে বাসটি আছে, সেই বিআরটিসি বাস দিয়েও কিন্তু কুলানো যাচ্ছে না, যার ফলে যাত্রীদের কিন্তু ধাক্কাধাক্কি মারামারি করে বেশি ভাড়া দিয়ে অনেকটা ঝগড়া করে কিন্তু অন্যান্য যেসব পরিবহনগুলো আছে, রিক্সা হোক, সিএনজি অটো রিক্সা হোক অথবা মোটর সাইকেলে হোক, এইসব জায়গায় কিন্তু চলাচল করতে হচ্ছে। কারণ যখন যারা একেবারেই বাসে চলে অভ্যস্ত, অর্থাৎ সীমিত টাকা পয়সা দিয়ে চলাচল করে, হিসাব করে চলে, তারা কিন্তু পায়ে হেঁটে চলাচল করতেই বাধ্য হচ্ছে। আজকে সরকারি বন্ধ, কিন্তু অনেক অফিস চালু আছে। যারা প্রতিদিন যাতায়াত করেন বা শনিবারে যারা অফিস করেন, তাদের কিন্তু যাতায়াতের ক্ষেত্রে সকালে যেমন ভোগান্তির শিকার হয়েছে, ঠিক একইভাবে এই এখন সন্ধ্যার সময় যখন অফিস ছুটি হলো, যখন যারা বাড়ি ফিরবে বা অন্যান্য প্রয়োজনীয় কাজে বের হবে, প্রয়োজনীয় কাজে যাবে, সেই যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই একই রকম ভোগান্তির শিকার তারা হচ্ছে। জুয়েল, ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জেনে নিলাম পথের খবর। আমি একটু চলে যেতে চাই মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে। তেলের দাম, ডিজেল এবং কেরোসিন শতকরা 23% বৃদ্ধি পেয়েছে, কিন্তু লঞ্চ ভাড়া বৃদ্ধির একটি দাবি করা হচ্ছে মালিকদের পক্ষ থেকে, সেটি প্রায় দ্বিগুণ, প্রায় 100%। এই 100% লঞ্চ ভাড়া বাড়ানোর দাবি কতখানি যৌক্তিক আপনি মনে করেন মাহবুবউদ্দিন আহমেদ? আপনার কাছে জানতে চাই। আপনার এই জাহাজের ভাড়া বৃদ্ধির ব্যাপারটা আপনার সঠিকভাবে জানতে হলে আপনার ফিরে যেতে হবে কোভিড পূর্ববর্তী অবস্থার উপরে। কোভিড পূর্ববর্তী অবস্থায় আমাদের বিভিন্ন সময় জাহাজ বন্ধ করতে হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী, এবং সে সময় আমরা আমাদের জাহাজের শ্রমিকদের কিন্তু ভাড়া নিজেদের
শ্রমিকদের বেতন ভাতা ইত্যাদি নিজেদের পকেট থেকেই দিয়েছি, এবং সরকার এই ব্যাপারে আমাদের কোনো প্রকার প্রণোদনা দেওয়ার কথা বলেও কোন রকম সাহায্য সহযোগিতা করার সুযোগ পাননি বা করেননি। যাই হোক, এই সবগুলো মিলিয়ে আমরা গত প্রায় 1 বছর যাবৎ মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে কথাবার্তা বলেছি, এবং কোভিড এর সময় এক সময় তিনি 60% ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন। কারণ হচ্ছে যে আমাদের বিগত 2013 সাল থেকে আজ পর্যন্ত কোনো ভাড়া বৃদ্ধির সমন্বয় ঘটেনি। এই জন্য উনি আমাদেরকে 60% ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন এটাই পার্মানেন্ট হবে। আমরা যদি এইটাই বেসিক ধরে নেই, তাহলে 60% ভাড়া তাদের সঙ্গে বাড়ানোর জন্য আমাদের আগামী 8 তারিখে একটা মিটিং ছিল, কিন্তু এই মিটিংটা হওয়ার আগেই আমাদের এই তেলের দাম বৃদ্ধি করা হলো। সেই জন্য আমরা তেলের ইম্প্যাক্টে আমাদের 23% খরচ বেড়েছে, সেই 23% সংযুক্ত করলে 83% হয়, এবং এর মধ্যে স্টিলের দাম পৃথিবীর বাজারে প্রায় 100% বেড়ে গেছে। স্টিল আমাদের জাহাজ পরিচালনার একটা বড় অংশ। এই সব মিলিয়ে আমরা 100% ভাড়া বৃদ্ধি করার জন্য প্রস্তাব করেছি, এবং এই প্রস্তাবটা কিন্তু আমাদেরকে করার জন্য বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সাহেব আমাদেরকে উৎসাহিত করেছেন। কারণ তার সঙ্গে যে মিটিংটা 8 তারিখে হওয়ার কথা ছিল, সেটা আমরা বলেছিলাম অনুগ্রহ করে এই তেলের ভাড়া বৃদ্ধির তেলের মূল্য বৃদ্ধির কারণে আপনি অনুগ্রহ করে মিটিংটা পিছিয়ে দেন। উনি বলেছেন যা এখন মিটিং টিটিং লাগবে না, আপনি আপনাদের তরফ থেকে একটা কংক্রিট প্রস্তাব আমাকে দেন। আমি সেটা নিয়ে বলেছিলেন আজ দুপুরের মধ্যে সরকারের সঙ্গে তিনি বোঝাপড়া করে আমাদেরকে জানিয়ে দেবেন, কিন্তু আনফর্চুনেটলি তিনি 3টা পর্যন্ত কোনো কথাবার্তাই বলেননি। তারপরে আমাদেরকে ফোন করে বলেছিলেন আগামীকালকে মিটিং হবে। আগামীকাল পর্যন্ত আমাদের যে মালিকরা ছিলেন তারা বসে থাকতে রাজি না, কারণ তারা ইতিমধ্যে এক একটা ট্রিপে প্রত্যেকে হিউজ আর্থিক কিন্তু কিন্তু মাহবুবুদ্দিন আহমেদ একটু জানতে চাই, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ইতিহাসের অংশ। সাধারণ মানুষের উপরে সরকারের তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ববাজারে আপনি বলছিলেন যে স্টিলের দাম বৃদ্ধি, সব কিছুর দায় এসে এবং চাপ এসে পড়ছে সাধারণ মানুষ। লঞ্চে যারা চলাচল করেন তারা খুব বেশি উচ্চবিত্ত নন, তাদের উপরে সেই দায়টি এসে পড়ছে। ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে প্রায় রাতারাতি, যদি আপনাদের কথা এবং দাবি অনুযায়ী চলে। সেখানে সরকারের সাথে আলোচনা করে শুরু হওয়ার কোনো সম্ভাবনা আপনারা দেখেন কিনা? আবার বলেন মাহবুবুদ্দিন আহমেদ, আমি জানতে চাচ্ছি যে সাধারণ মানুষের উপরে এই চাপটি এসে পড়বে, ভাড়া যদি রাতারাতি দ্বিগুণ বৃদ্ধি পায় লঞ্চের, সেটি আসলে সরকারের সাথে এবং যারা আপনারা মালিক সমিতির পক্ষ থেকে কাজ করছেন তারা একত্রিত হয়ে বসে এই বিষয়টিতে সুরাহা করে সাধারণ মানুষকে ভোগান্তির হাত থেকে বাঁচানোর কোনো সুযোগ রয়েছে কিনা? বসার জন্য গত 6 মাস যাবত চেষ্টা করছি, কিন্তু ওনাদের সময় হচ্ছে না। সুতরাং সময় না হলে আমরা আর কতকাল এই আপনার লোকসান গুনতে থাকবে। এখন তো আমাদের পক্ষে জাহাজ পরিচালনা করা শুধু অসম্ভবই না, আমাদের পরিবার পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন তো তেলের মূল্য বৃদ্ধির কারণে হঠাৎ করে আমার জাহাজের পরিচালনা খরচ 23% বেড়ে গেল, এই পয়সা আমি কোথা থেকে দেবো? সুতরাং আমার পক্ষে এখন আর জাহাজ পরিচালনা করা সম্ভব না। এই জন্য আমার জাহাজ মালিকেরা অপারগতা প্রকাশ করেছেন এবং আমরা কেউ জাহাজ চালাতে পারছি না। সুতরাং এখানে সাধারণ মানুষের উপর যে বাড়তি ভাড়ার চাপটি পড়বে, সেই দায়টি আসলে কে নেবে? সেই দায়িত্ব তো আমি তো গত 2 বছর সরকারের সঙ্গে আপনার যত রকম সম্ভব সাহায্য সহযোগিতা করেছি। আমাদের তো 2 বছরে যে লোকসান হচ্ছে, এটা তো সরকার আমাদের ফেরত দেওয়ার জন্য কোনো চিন্তা করেনি। আপনার যাত্রী পরিবহনের কথা বলছেন, যাত্রীদের তো এই আপনার আমাদের জাহাজ পরিচালনা বন্ধ করে দিয়ে যাত্রীদের ফেরি দিয়ে পার করিয়েছে। সেই ফেরিতে কত টাকা কতবার কত জায়গায় খরচ হয়েছে, যেখানে একটা ডিস্টেন্স কভার করতে 200 টাকা লাগে, যেখানে 2000 টাকা খরচ করে যাত্রীরা আসা যাওয়া করছে। তখন তো আপনারা কেউ কোনো কথা বলেননি। যাত্রী সাধারণ পরিবার মানে আপনার এক জায়গা থেকে আরেক যাওয়ার সময় আপনার এই আরিচালা কোন ফেরিঘাটে 9 জন লোক মারা গেল, তখনও তো আপনারা কোনো দায় দায়িত্ব কারো উপরে চাপালেন না। আমাদের উপরে সমস্ত ক্ষতি চাপিয়ে দিতে চাচ্ছেন কেন? এটা মানুষের বহন করার যদি ক্ষমতা নাই থাকতো, তাহলে এক একটা লোক আপনার 5টা 7টা 10টা বার পরিবর্তন করে একটা জায়গা থেকে আরেকটাতে যাচ্ছে, 100 টাকার জায়গায় 1000 টাকা খরচ করে দেশে যাওয়া আসা করতেছে। সেখানে তো তাদের উপরে চাপ পড়ছে বলে মনে হচ্ছে না। সুতরাং এইটা দেশের সবার অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, সুতরাং যাত্রী সাধারণও সেই অর্থনৈতিক সুবিধাটা পাচ্ছে। আমরা কেন পাবো না? আমরা তো বারে বারে একইভাবে গত 2013 সাল থেকে আজ পর্যন্ত আমাদের জাহাজের ভাড়া সমন্বিত হয়নি।
আমরা তো লোকসান গুনেই যাচ্ছি। মাহবুবুদ্দিন আহমেদ, ইতিমধ্যে ধন্যবাদ। আমাদের- আপনার বক্তব্য স্পষ্ট, আমরা বুঝতে পেরেছি। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম এবং সহকর্মী জুয়েল থিওটিনাস আমাদেরকে জানাচ্ছিলেন পথের সব শেষ খবর।